জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ক্যাঙ্গারু কোর্ট নয়, ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। মানব সভ্যতার ইতিহাসে নজির সৃষ্টির আশা। ৩ জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ 16 বছর জানের নিরাপত্তা হরণ করেছে। কেউ হাসিনা হয়ে যেন না ওঠে। রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার শীর্ষে রয়েছে। জনগণ নতুন কিছু চায়, সেভাবে একটা ইশতেহার দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন। অভিযোগ এনসিপির মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে গাজীপুর সিটির 7,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে কেলেঙ্কারি। 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা ফ্লাইট এক্সপার্ট। পালিয়েছেন মালিক। 5 জনকে আসামি করে মামলা, 3 কর্মকর্তা গ্রেফতার। যুদ্ধ বিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু। ধাপে ধাপে চালু হবে অন্যদের ক্লাস। এবং পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ, অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি। মালামাল লুট, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য গ্রহণের দিনে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটিই তার প্রথম হাজিরা। হেলমেট, হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এদিন তাকে অনেকটাই নির্ভার দেখা যায়। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। আমরা ফ্রান্সিসকো ফ্রান্সের নাম। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম খুন এবং জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা সবসময় দাবি জানাবো। আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। তবে সেটি ব্রিটিশ রাজনীতিবিদ ও সামরিক নেতা অলিভার ক্রমওয়েলের মতো নয়। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি। প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশে প্রচলিত আইন যেটা আছে সেটাই। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাই পার পাওয়ার কোনো সুযোগ নেই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন,
ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেপ্তার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় আজকে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীর নাম খোকন চন্দ্র বর্মন এবং পুলিশের গুলিতে তার মুখটি ঝাঁঝরা হয়ে গিয়েছিল। সেই খোকন চন্দ্র বর্মন আজকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সাক্ষ্যে কি ঘটেছে তার সঙ্গে সেই বিষয়টি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন। এখন তাকে জেরা করছেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, স্টেট ডিফেন্স, তিনি খোকন চন্দ্র বর্মনকে জেরা করছেন এবং আজকে আরও একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো কিছুক্ষণের মধ্যে সেই প্রক্রিয়াটি জেরা শেষ হলে সেটি জানা যাবে। আর সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আজকে সূচনা বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে যেটি স্পষ্ট করে বলেছেন যে এই মামলার বিচারের প্রক্রিয়াটি হবে অত্যন্ত স্বচ্ছ, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার করা হবে না এবং এই বিচারের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসের সর্বোচ্চ নজির তারা গড়তে চান এবং এই বিচারকে বাধাগ্রস্ত করার যত চেষ্টা হোক সকল বাধার প্রাচীর ভেঙে তারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ন্যায় বিচার কামনা করেছেন এবং আইনি কাঠামোর মধ্যে যে সর্বোচ্চ সাজা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের তিনি সেটি চেয়েছেন। অন্যদিকে চিফ প্রসিকিউটর মামলার সামগ্রিক ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট তুলে ধরেছেন, তাদের হাতে কি সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, আলামত রয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই মামলার বিচার যেটি করা হচ্ছে সেটি প্রতিহিংসামূলক বিচার হবে না। এই মামলার বিচার হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে এবং তাদের হাতে যে অকাট্য দলিল রয়েছে, তথ্য প্রমাণ রয়েছে, সাক্ষ্য প্রমাণ রয়েছে, ভিডিও অডিও বক্তব্য রয়েছে এবং জুলাই আগস্টের আন্দোলন দমন করতে প্রশাসনিক অর্থাৎ তৎকালীন সরকার যে ধরনের নির্দেশনাগুলো দিয়েছেন, কার্যপ্রণালী বা কার্যক্রমগুলো গ্রহণ করেছেন সেগুলোর নথিপত্র তাদের হাতে রয়েছে, সেগুলোর ভিত্তিতেই কিন্তু এই মামলার বিচার হবে এবং এই মামলার বিচার নিয়ে দেশে বিদেশে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে বা প্রশ্ন তোলার কোনো সুযোগ পাবে না, এমনটি কিন্তু প্রসিকিউটর দাবি করেছেন, চিফ প্রসিকিউটর দাবি করেছেন এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে এই তিনজন আসামি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন যে অপরাধ করেছেন সেই অপরাধের প্রাথমিক প্রমাণ তাদের হাতে রয়েছে এবং তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেই আইনের যে সর্বোচ্চ সাজা রয়েছে সেই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটি তারা প্রার্থনা করেছেন। এখন আজকে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন, তাকে জেরা করছেন আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর শাহবাগে ইতোমধ্যেই কিন্তু যে ছাত্র সমাবেশ সেটি কিন্তু শুরু হওয়ার একেবারে ঠিক আগ মুহূর্তে রয়েছে, অর্থাৎ 2:30 এই যে ছাত্র সমাবেশ সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। আমরা দেখতে পেয়েছি এই সমাবেশটিকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এই শাহবাগে আসতে শুরু করেছেন। যদি এখনকার অবস্থাটা একটু বলতে যাই যে এই শাহবাগ মোড় ছাড়াও টিএসসি থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল
কন্টিনেন্টাল, অন্যদিকে মৎস্য ভবন থেকে শুরু করে সেই কাটাবন পর্যন্ত কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত রয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রদলের শাখা রয়েছে সেই শাখার নেতাকর্মীরা এসেছেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আজকের যে তাদের যে ছাত্র সমাবেশ সেটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এসেছেন। নানা ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের কর্মীদেরকে উজ্জীবিত করছেন। ফেসিবাদ বিরোধী স্লোগান, দলীয় স্লোগানের পাশাপাশি কিন্তু তারা তাদের যে দলীয় প্রধান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ এই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নামে তারা স্লোগান দিচ্ছেন। পাশাপাশি তারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময় যে বহুল প্রচলিত এবং জনপ্রিয় যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশে তারা দিচ্ছেন। আজকের সমাবেশ মূলত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশ, সেই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ। সে কারণে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিল এই জাতীয়তাবাদী ছাত্রদল। সেক্ষেত্রে তারা কিন্তু 142 জন যে ছাত্রদলের শহীদ রয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু আজকের যে সমাবেশ সেই সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলতে চাই, ছাত্রদলের নেতাকর্মীরা বিশেষত তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই ছাত্র সমাবেশে হয়তো ছাত্রদলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শোনার জন্য কিন্তু ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং ছাত্রদল নেতাকর্মীরা বলছেন তারা তাদের যে দলীয় কর্মকাণ্ড বা দলীয় এজেন্ডার বাইরেও গত 15 বছরে ফেসিবাদী শাসনামলে যে ভোটাধিকারের তাদের হরণ করা হয়েছিল তরুণ প্রজন্মের, সেই 15 বছর ধরে 3টি নির্বাচনে ভোট দিতে না পারা তরুণ প্রজন্মের ভোটাধিকার রক্ষায় কিন্তু তারা তাদের যে আন্দোলন বা তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটি কিন্তু আজকের ছাত্র সমাবেশ থেকে ছাত্রদলের যে নেতারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু সেটি বলছেন। পাশাপাশি তারা বলছেন যে গত 15 বছরের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদল নেতাকর্মীরা তাদের যে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার সেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অনেকের শিক্ষা জীবন বিঘ্নিত হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে সহাবস্থানের যে রাজনীতি, গণতন্ত্রের যে মূল সৌন্দর্য সেই রাজনীতি অনুপস্থিত থাকায় অর্থাৎ ফেসিবাদী আমলে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে কিন্তু ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী তাদের শিক্ষা জীবন থেকে ছিটকে পড়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও কিন্তু তারা থাকতে পারেননি, তারা তাদের যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সেটি করতে পারেনি। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আজকের যে ছাত্র সমাবেশ তাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি উচ্ছ্বাসের এবং এই সমাবেশ থেকে ঘিরে তাদের যে প্রত্যাশা, তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু ঢের বেশি, কারণ তারা গত 16 বছর ধরে সেই অধিকারটুকু তারা পাননি। এবং আজকে আমরা তৃণমূলের যে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু বলছেন তারা তাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক গত 16 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারা তাদের রাজপথে তাদের সক্রিয় অবস্থান ব্যক্ত করেছিলেন। সেই ক্ষেত্রে ছাত্রদল নেতাকর্মীরা বলছেন আগামী দিনেও যদি কোনো আন্দোলন সংগ্রাম আসে বাংলাদেশের ক্রান্তিকালে তারা কিন্তু অতীতের নেই অর্থাৎ গত 16 বছর সহ সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন 90-এর সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বলছেন আগামী দিনেও দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তারা কিন্তু তাদের যে স্যাক্রিফাইস বা তারা নিজেদেরকে উৎসর্গ করার যে বিষয়টি রয়েছে, রাজপথে থাকার যে বিষয়টি রয়েছে সেই রাজপথে কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা তাদের রাজপথে গড়ে তুলবেন, এমনটি কিন্তু আজকের সমাবেশ থেকে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে অন্যতম সম্মুখ সারির যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা এবং তাদের 142 জন শহীদের কথা তারা বলছেন। চট্টগ্রামের সেই শহীদ ওয়াসিম আকরাম থেকে শুরু করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারে, ফেসিবাদের পতনের জন্য কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। সুতরাং সেই বীর শহীদদেরকেও কিন্তু আজকের সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা স্মরণ করবেন। পাশাপাশি তারা বলবেন আগামী দিনে যেন কেউ ভোটাধিকার হরণ করতে না পারে, গণতন্ত্র হরণ করতে না পারে বা ফেসিবাদী শাসন ব্যবস্থা যেন আর কোনোদিন ফিরে না আসে, সেজন্য কেন্দ্রের নির্দেশনা মোতাবেক
দলের নির্দেশনা মোতাবেক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তারা কিন্তু রাজপথে থাকবেন। তারা বলছেন তারা শুধু তাদের দলীয় কর্মকাণ্ড নয়, বাংলাদেশের গণতন্ত্র যে সময় ব্যাহত হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার সহ মৌলিক অধিকারগুলো যখনই ভুলণ্ঠিত হয়েছে, তখনই কিন্তু এই ছাত্র সংগঠনটি রাজপথে নিজেদেরকে আত্মদান করে, অর্থাৎ সেই স্বৈরাচার সরকার থেকে শুরু করে ফেসিবাদী সরকারের গলির সামনে নিজেদের বুক পেতে দিয়ে কিন্তু তারা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে, এমনটি কিন্তু বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবং তারা বলছেন আগামী দিনেও যদি এই ধরনের কোনো ধরনের প্রয়োজন হয় আন্দোলন সংগ্রামের, সেক্ষেত্রে তারা রাজপথে থাকবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটিকে বেগবান করতে তারা তাদের যতটুকু আত্মদান প্রয়োজন হয় ঠিক ততটুকুই তারা কিন্তু করবেন, এমনটি কিন্তু প্রতিজ্ঞা করছেন তারা আজকের সমাবেশ থেকে। যদি বলতে যাই এই সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের উচ্ছ্বাসের বিষয়টি যেমন বলছিলাম, যে মূলত শাহবাগ কেন্দ্রিক এই সমাবেশটি হলেও আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যদি বলতে যাই সেই মৎস্য ভবন থেকে শুরু করে একেবারে কাটাবন পর্যন্ত কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত রয়েছে। এবং সমাবেশের সময় যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের পদচারণা, নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এবং সেই টিএসসি থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে, সেই স্বেচ্ছাসেবক টিমরাও কিন্তু এই পুরো সমাবেশকে কেন্দ্র করে যে শৃঙ্খলার বিষয়টি সেটি তারা মনিটর করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের স্বেচ্ছাসেবক কিন্তু তাদের যে এই যে অনুষ্ঠানের যে শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি, সেই শৃঙ্খলা রক্ষার বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার কথা বলছেন। তো জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এখনো শুরু হয়নি, এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ পরে হয়তো তাদের বক্তব্য শুরু করবেন, পরবর্তীতে তারেক রহমানের দিক নির্দেশনার মাধ্যমে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ছাত্র সমাবেশ সেটির সর্বশেষ খবরাখবর। শাহবাগে ছাত্রদলের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ। সেখানে আছেন সহকর্মী মনির হোসেনও, তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। সরকার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছে তার কাছে। রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষিত হয়েছিল গত বছর ঠিক এই দিনে শহীদ মিনারের এই পাদদেশে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশেও আজকে জুলাই গণ অভ্যুত্থানে সে এক দফার বর্ষপূর্তিতে নতুন করে আজকে সমাবেশ হতে যাচ্ছে। এবং যেটি আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকের এই সমাবেশ আয়োজন করেছে। আমরা দেখছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আলামিন তুষার। আমরা দেখছি যে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, পুরো মঞ্চ জায়গা জুড়ে কিন্তু আসলে যে উত্তাল যে জুলাই, সেই জুলাইয়ের নানান স্মৃতি এটিকে রাখা হয়েছে। একই সঙ্গে যারা আয়োজক তারা বলছেন সারা দেশ থেকে যে জুলাই পদযাত্রা তারা করলো, তার যারা নেতাকর্মী তারাও সারা দেশে আসবে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, প্রস্তুতি সম্পর্কে। আমি সকাল থেকে এখানে ছিলাম, আপনিও দেখেছেন যে এই যে বৃষ্টি ভেজা জায়গাগুলো মাথায় রেখে, সব কিছু মাথায় রেখে কিন্তু তারপরেও কিন্তু তারা কাজ করছেন। এবং নিরাপত্তার জায়গা থেকে বম স্কোয়াডকে আমরা দেখেছি, আমরা K-19 দেখেছি, তারা আসলে এখানে সার্বিক নিরাপত্তায় কিন্তু কাজ করছে। এর বাইরেও কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলোকে যেন কোনো ধরনের ঝামেলা না হয়, যেহেতু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সেগুলো মাথায় রেখেও কিন্তু তারা আসলে কাজ করছেন। এবং আয়োজকরা, আপনিও বলছিলেন যে আয়োজকরা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। এবং আশপাশের জেলাগুলো থেকে, যেমন সারা দেশের বিভিন্ন জেলাগুলোতে যারা আসলে যখন পদযাত্রা করেছেন সে সময় যারা নেতাকর্মী যারা কাজ করেছেন তারাও কিন্তু আসছেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এবং যেহেতু 3টা থেকে শুরু হবে প্রোগ্রাম, সেই জায়গা থেকে, এবং আপনাকে যদি বলি সেই দিনকার গত বছরের 3 আগস্টের কথা যদি বলি, আপনার নিশ্চয়ই মনে আছে যে স্লোগানগুলো তখন দেওয়া হচ্ছিল, সেই স্লোগানগুলো কিন্তু এখন স্টেজের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজেও তো ছিলেন, আপনি যদি আপনারটা একটু বলতেন যে আপনি সেদিন আসলে কি দেখেছেন। একদম ঠিক, আমার কাছে সেদিনকার যে চিত্র, একই সঙ্গে আজকে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপিতে যারা যুক্ত হয়েছেন, জুলাই যোদ্ধা অভ্যুত্থানের যারা ছিলেন সহযোদ্ধা, তারা ছাড়াও এর বাইরে যারা আসলে জুলাই রাস্তায় নেমেছিলেন তারাও কিন্তু আস্তে অনেকে এসেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হচ্ছে সেই দিনকার স্মৃতিচারণ করার জন্য। আসলে সেই দিন সারা দেশ
থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারফিউ সব কিছু উপেক্ষা করে মানুষ কিন্তু এই জায়গাটিতে জড়ো হয়েছিলেন এবং এই জায়গাটিতে আসার ক্ষেত্রে কিন্তু জীবনের ঝুঁকি ছিল, ভয়াবহ রকমের ঝুঁকি ছিল, এর মধ্য দিয়ে এসেছেন। আমি আশেপাশে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষজন অলরেডি এসেছেন এই জায়গাটিতে, কিন্তু আসলে তারা বৃষ্টির কারণে বা এটি যেহেতু 4টার সময় শুরু হবে যার ফলে কিন্তু এই জায়গাটিতে আসতে পারেননি। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত 24 দফা একটি ইশতেহার, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা রয়েছে আজকে, আর সেটি করবে। সেই জায়গাটিতে এনসিপি নেতৃবৃন্দ বলছেন যে তাদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বৈরতান্ত্রিক বাংলাদেশ থাকবে না, কোনো ধরনের স্বৈরতন্ত্রের মূলোৎপাটন তারা করবেন, সেটি তারা বাস্তবায়ন হয়নি। আপনার কাছে কি মনে হয় যে আজকের মধ্য দিয়ে এনসিপি কি নতুন মাত্রা পাবে কিনা? হ্যাঁ, আমার কাছে অনেকটা তেমনটা মনে হচ্ছে। মানে আমার কাছে বলতে গণমাধ্যম কর্মী হিসেবে তো আমরা আসলে সেভাবে বলতে পারি না, তবে এখানে যারা আসলে এসেছেন, বিভিন্ন নেতাকর্মীরা যারা রয়েছেন, সাধারণ মানুষদের সঙ্গে যারা এখানে উৎসুক জনতা রয়েছেন, তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা আসলে পরিবর্তিত একটি বাংলাদেশ চাচ্ছেন, যেহেতু একটি সুযোগ এসেছে। তবে অনেকের মধ্যে আবার অল্প বিস্তর কিন্তু হতাশাও রয়েছে যে একটি বছর পার হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে কিছুটা হতাশ যে এত কিছু হয়ে গেল কিন্তু সেই পরিবর্তন তারা আসলে দেখতে পাননি। সেই জায়গা থেকে তারা অনেকেই বলছেন এবং বিভিন্ন সময় নেতাকর্মীরা বলছেন যে এই যে তারা পদযাত্রা করেছেন এবং সার্বিক কাজগুলো করেছেন, এখানেও তারা আসলে অনেক কিছু সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছেন, সেগুলো তারা তাদের ইশতেহারে রেখেছেন, এরকম তথ্যও কিন্তু আসলে বলছিলেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে। আপনি জানেন যে শুরুতে এটি জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, যে সরকারের তরফ থেকে অবহেলার অভিযোগ এনে আপনি যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে সে হতাশাও কিন্তু ছিল যে এখন পর্যন্ত জাতীয় সনদ বাস্তবায়ন হয়নি, কোন প্রক্রিয়া হবে সেটি ঠিক হয়নি, একই সঙ্গে ঘোষণাপত্র সরকার করেনি। শেষ মুহূর্তে ঘোষণা এসেছে যে 5 আগস্ট এটি সরকারের তরফ থেকে ঘোষণা হবে, যার ফলে আজকে নতুন বাংলাদেশের ইশতেহার, তার মধ্য দিয়ে এনসিপি অর্থাৎ গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি নতুন করে সে ইশতেহার ঘোষণা করবে এক দফার ঘোষক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেল 4টায় এই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে এনসিপি বলছে ইসি মেরুদণ্ডহীন। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সংশোধনে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে কাগজপত্র জমা দেয় এনসিপির প্রতিনিধি দল। পরে সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। এদিন নিবন্ধন পেতে এনসিপি সহ অন্তত 15টি দল ত্রুটি সরাতে কাগজপত্র জমা দেয়। প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছে। ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার এই দলীয় পোশাকে আবৃত। এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি। আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছে তার কাছে। 144টি রাজনৈতিক দল যে আবেদন করেছিল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য, তাদের প্রত্যেকটি দলের কিছু ত্রুটি বিচ্যুতি থাকা নির্বাচন কমিশন তাদের প্রত্যেককে এনসিপি সহ যে আরও অন্যান্য দলগুলো রয়েছে তাদের প্রত্যেককেই 15 দিন সময় বেঁধে দিয়ে তাদের ত্রুটি বিচ্যুতি দূর করতে আরও পুনরায় কাগজপত্র চায়। সেই কাগজপত্র জমা দেওয়ার আজকে মূলত শেষ দিন ছিল 3 আগস্ট। কমিশন বলেছিল 3 আগস্টের মধ্যেই তাদের যে বাড়তি আরও কাগজপত্র প্রয়োজন সেগুলো যেন আজকে কমিশনের মধ্যে জমা দেয়। তো এই উদ্দেশ্যে সকাল থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক দলও এখানে এসেছে, তাদের কাগজপত্র অনেকে এসেছে, প্রায় 20টি থেকে 25টি দলের মতো এখন পর্যন্ত এসেছে, তাদের কাগজপত্র জমা দিয়ে গেছে। এর মধ্যে এনসিপিও কমিশনে আসে, তাদের কাগজপত্র নিয়ে জমা দিয়ে সিইসির সাথে তারা বৈঠক করেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি সাংবাদিকদের সাথে আসলে কথা বলেন নির্বাচন কমিশন নিয়ে নানা প্রশ্ন তোলেন তারা বলছেন যে তাদের নিয়ম অনুযায়ী সমস্ত ডকুমেন্টস তারা কমিশনে জমা দিচ্ছেন এবং আবেদনের জন্য যা যা নিয়ম মানা উচিত সেটিও করছেন। তবে তারা দেখতে পাচ্ছেন যে তাদের দাবি এনসিপির যে নির্বাচন কমিশন আসলে যে মেরুদণ্ডহীনের পরিচয় দিচ্ছে এবং তাদের
আরও যত দিন যাবে তারা আরও সেটি জনগণের সামনে উন্মোচন করে দিবেন। তারা বলছেন যে তারা একটি দলের হয়ে কাজ করছে, অথবা সামরিক যে পোশাক সেই পোশাকের দ্বারা আবৃত রয়েছে কমিশন। তারা বলছে যে জুলাই সনদের নির্বাচন কমিশনকে কিন্তু তারা হুঁশিয়ারিও দিয়ে গেছে যে যদি সকলের জন্য সমান সুযোগ না সৃষ্টি করে সেক্ষেত্রে হয়তো তারা আবারও আন্দোলনে নামবে বা মাঠে নামবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যেহেতু বিকেল 5টা পর্যন্ত কাগজপত্র জমা নিতে পারবে কমিশন, শেষ পর্যন্ত দেখতে হবে আসলে তাদের কতগুলো দল তাদের কাগজপত্র নিয়ে কমিশনে এসেছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। চব্বিশের ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে সেদিন সারা বাংলা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস জানব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। ৩৪ জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুর পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাতারে ছাত্রের কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, সন্তানের হাত ধরে আসেন বাবা মা। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার লাখ লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা মানবে না কেউ। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জমায়েত থেকে। এত খুনের পরেও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। আমি বলতে যাবো স্যার, প্রত্যেকে বাংলাদেশের এক দফার জন্য প্রস্তুত ছিল। শহীদ মিনারে আমরা যখন যাব তার আগেই মানুষজন হাতের আঙুল উপরের দিকে এক উঁচু করে দেখিয়ে দিয়েছিল তারা এইটা শোনার জন্য এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট যার কাছে মানুষের জীবনের মূল্য নেই কোনো প্রকার, এক দফা ঘোষণা করা মানে বাংলাদেশের জনগণ যারা শহীদ মিনারে এসেছে তারা ডেথ ওয়ারেন্টে নিজের সিগনেচারটা দিচ্ছে। 24-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এই দিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। অটো বা মোটরসাইকেল নিয়ে আর আসা, তারপরে ইয়াটা করে পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনায় আতঙ্কের নাম পূর্বাচল। 5 বছরে প্রাণহানি 100, দিনের বেলাতেও নেই নিরাপত্তা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, টহল বাড়ানোর দাবি। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনীর সদর দফতরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে বিমান ও নৌবাহিনীর পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুর্যোগ দুর্বিপাকে জাতির পাশে দাঁড়ানোর জন্য নৌ ও বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সংবিধান সমুন্নত রেখে ভবিষ্যতেও আত্মমানবতার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামীর জন্য সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির জন্য মনোনীত করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি।
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুদক। অভিযুক্ত আরেকজন হলেন সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। কমিশনের সভায় এরই মধ্যে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, আসামিরা গাজীপুর সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছিলেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। দুদক বলছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া এই দুর্নীতিতে সরাসরি জড়িত। বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইন বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ ও তার বাবা সহ ৫ জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আসামিরা হলেন ব্যবস্থাপনা পরিচালকের বাবা ও মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এম এ রশিদ শাহ, হেড অব ফাইন্যান্স সাকিব, চিফ কমার্শিয়াল সাইদ ও চিফ অপারেটিং অফিসার এ কে শাহাদাত হোসেন। রোববার সকালে সরেজমিনে তাদের অফিস বন্ধ পাওয়া যায়। পাশাপাশি অনলাইনে দেখা মিলছে না ওয়েবসাইট। অভিযোগ রয়েছে, মালিকপক্ষ ট্রাভেল এজেন্সি ও গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে সপরিবারে দেশ থেকে পালিয়ে গেছে। সকালবেলা আসলাম, এখন শুনতে পারলাম যে অফিসে কেউ নেই। কালকে কিন্তু বলেছিল যে অফিসে আসবে। গতকালকেও যে টিকিট দেখছি যেগুলো লাইভ আছে, ওই টিকিটগুলো আজকে দেখতেছি, অনেকগুলো চেক করে দেখতেছি যে ওই টিকিটগুলো তারা এখন রিফান্ড করতেছে। আমরা অলরেডি ফ্লাইট এক্সপার্টকে পেমেন্ট করে দিছি। ফ্লাইট এক্সপার্ট অবশ্যই পেমেন্ট করার পরেই যে কোনো একটা এজেন্সি টিকিট কাটছে। এখন সবার আগে মূল ফোকাস দিতে হবে আমাদের টিকিটগুলো রিফান্ড যে কোনো মূল্যে রোখা। অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে চিনিকলে ডাকাতি। শনিবার রাত ১:৩০টার দিকে নাটোর চিনিকলে ডাকাতির ঘটনায় নিরাপত্তা ইনচার্জ ও হাবিলদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি তাদের। জড়িতদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। এদিকে বেনাপোলে একটি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মিলের ফোরম্যান জানান, শনিবার রাত ১:৩০টার দিকে নাটোর চিনিকলে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে মিলের ১২ জন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ফেলে। তাদের বেঁধে রেখে মিলের নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে মিলের ৩ নং গেট ভেঙে পালিয়ে যায়। এ সময় মিল থেকে সাইরেন বাজানোর পাশাপাশি মসজিদের মাইকে সতর্ক করা হলেও ডাকাতদের ধরতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। পরে ভোর ৪টার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেন। অস্ত্রশস্ত্র সহ এসে আমাকে জঙ্গল থেকে বের হয়েছে, আমাকে ধরে ফেলে, ধরে আমাকে মারধর করে আমাকে বাইন্দে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখি যে আমার সাথীরা সব বয়লারে চোখ বাঁধা, হাত বাঁধা। খবর পেয়ে রোববার সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ডাকাতদের ধরতে অভিযান চলছে। ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং পোশাকি পুলিশ আমাদের কাজ চলছে। চিনিকল কর্তৃপক্ষের দাবি, ডাকাতির ঘটনায় যন্ত্রাংশ লুট করায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা ইনচার্জ ও হাবিলদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রাপ্ত আমাদের তথ্য আছে ফ্যাক্টরি থেকে, তাতে প্রায় ৯০ লক্ষের উপরে আর কি সম্পদ তারা নিয়ে গেছে। এই কাজের জন্য সিকিউরিটি আমাদের মিলে যা আছে তাদেরকে, যারা ওই সময় ডিউটিরত ছিল তাদের দুজনকে তাদের কর্মগাফিলতির জন্য চাকরিতে অব্যাহত করা হয়। এদিকে গত বৃহস্পতিবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট এলাকার একটি মোবাইল রিচার্জ দোকানের তালা ভেঙে ২.৫ লাখ টাকা ও মোবাইল চুরি করে একদল দুর্বৃত্ত। এই ঘটনার পরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল ট্র্যাক করে ৪৮ ঘন্টা পর শনিবার দুপুরে শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে চোর চক্রের অন্যতম সদস্য সাজুকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পালিয়ে যায় অন্য সহযোগীরা। তাদের আস্তানা থেকে জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত হাতুড়ি, রড, রেঞ্জ, চাকু সহ দেশীয় কিছু সরঞ্জাম। তবে উদ্ধার করা যায়নি চুরির নগদ অর্থ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। নাটোর চিনিকলের এই বয়লার 12 জন নিরাপত্তা প্রহরীকে বেঁধে রাখা হয়েছিল চোখ বন্ধ করে। একটি দল, ডাকাত দল
রাত 1:30টার পর নাটোর চিনিকলে কিন্তু তারা প্রবেশ করে এবং প্রবেশ করে বিভিন্ন স্থানে কর্মরত 12 জন নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে এসে এই স্থানে বাঁধা হয় এবং এই দড়ি এবং বিভিন্ন ধরনের যে কাপড় এখান থেকে বেঁধে কিন্তু তারপরে নাটোর চিনিকলের 3টি সেক্টরে কিন্তু ডাকাতি করা হয় এবং পর্যায়ক্রমে প্রায় 90 লাখ টাকার যন্ত্রাংশ কিন্তু চুরি করে ট্রাক দিয়ে চলে যায় এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোন দিকে ট্রাক গিয়েছে কোন পরিস্থিতি নিশ্চিত হতে পারেনি। তবে 12 জন যে নিরাপত্তা প্রহরী ছিল তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে নাটোর সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি নাটোর চিনিকল কর্তৃপক্ষ নিরাপত্তা ইনচার্জ এবং নিরাপত্তার হাবিলদার দিয়েছে, দুজনকে অব্যাহতি দিয়েছে। আমরা যেটুকু জানি আগামী নভেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত এই চিনিকল কিন্তু আগামী নভেম্বর থেকে রাষ্ট্রায়ত্ত এই চিনিকলটি 25 এবং 26 মৌসুমে আখমারাই শুরু করবে এবং টানা 20 বছর ধরে লোকসানের তলায় চিনিকলটি আরেকটু বড় ধাক্কা খেলো এই ডাকাতির ঘটনা। এই ছিল আমার কাছে সর্বশেষ নাটোর চিনিকলের ডাকাতির ঘটনা। সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল। দিনে রাতে ছিনতাই আর ডাকাতি যেন স্বাভাবিক ঘটনা। শুধু অপরাধমূলক কর্মকাণ্ডই নয়, গত 5 বছরে 300 ফিটে সড়ক দুর্ঘটনা ও হত্যায় প্রাণ গেছে অন্তত 100 মানুষের। নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়ে এসব অপরাধ ঠেকাতে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের সংযোগকারী আধুনিক সড়ক 300 ফিট। হাই স্পিডের এই সড়কে একের পর এক ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনার কারণে আতঙ্কের এক অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি পূর্বাঞ্চলে ছিনতাইয়ের শিকার 2 ভুক্তভোগীর সঙ্গে কথা হয় সময় সংবাদের। রাত 10:30টার দিকে এক ব্যবসায়ী কাজ শেষে পূর্বাঞ্চল সড়ক ধরে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের আগে তার মোটরসাইকেলটি গতিরোধ করে সবকিছু ছিনিয়ে নিয়ে পিঠে এলোপাতাড়ি কোপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই লোকগুলো কাণ্ডটা করছে, ওরা আমাদের একদম এলাকার চিহ্নিত লোক। এদিকে দিনে দুপুরে পূর্বাঞ্চল সেক্টর এলাকায় বাইকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জীবন নিয়ে ফিরলেও সঙ্গে থাকা সব হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। একজন মাথায় ডালা করে সবজি কেটে নিয়ে যাচ্ছিল আর কি। ডালার উপরে মানে একটা ধারালো টাইপের দাও ছিল। দাওটা কতক্ষণ পর উঠে মানে আমাদের দিকে তাক করে আমাদেরকে বলে ডিরেক্ট যে ফোন, মানি ব্যাগ যা আছে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দে। 10 থেকে 12 জন লোক আমাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তারা এলোপাতাড়িভাবে কোপায়। ওই সময় আমার সাথে থাকা প্রায় 60,000 মতো টাকা ছিল, ওটা তারা নিয়ে যায়। এসব ঘটনার পর শুধু রাত নয়, এখন দিনেও এই সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 300 ফিট সড়ক ধরে নীলা মার্কেটের নিচে সড়কে 100 ফিটের রাস্তা ধরে যতটা সামনে এগোনো যায়, পুরো রাস্তা অন্ধকার আর জনমানব শূন্য। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালারা সাহস পায় না যে ফাঁকে দিয়ে যে টিপলে যাবে। অটো বা মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াদা করে। আমরা যে বাইরে থেকে ঘুরতে আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবে বা এরকম কিছু আমরা দেখতেছি না। দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার রেসিং আর ইউরোপগুলোতে দর্শনার্থীদের রাস্তা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে সড়কটিতে। বাইক নিয়ে আসছে, পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। মিলিবিলি যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোর মধ্যে আপনার এই ঘটনাগুলো হয়। পুলিশের নথি বলছে গত 1 বছরে সড়কটিতে ছিনতাইয়ের মামলা হয়েছে 27টি। পরিসংখ্যান বলছে গত 5 বছরে 300 ফুট সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 74 জন, আর ছিনতাই, ডাকাতি ও হত্যার শিকার হয়ে 21 জনের বেশি প্রাণহানি ঘটেছে।
সময় সংবাদের হাতে আসে কাঞ্চন ব্রিজ থেকে নীলা মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের বা ডাকাতি ঘটনায় সক্রিয় ছিনতাইকারীদের একটি চক্রের সদস্যের নাম। তারা বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। উঠতি বয়সী ছেলেপেলেরা রাতের বেলা এই জিনিসটা হয়। আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার বা চেষ্টা ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি। এরপরও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। একটু যদি জনগণ এড়িয়ে চলে এই যে এলাকাগুলোতে ঘটনা এমনি মানে জনমানবহীন এরিয়াগুলো। দিনে রাতে টহল টিম বৃদ্ধির পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনার দাবি স্থানীয়দের। সাধারণ মানুষ যদি এই জায়গাটিতে বিনোদন কেন্দ্র হিসেবে না ব্যবহার করে হাইওয়ে হিসেবেই এটিকে ব্যবহার করেন, তাহলে অনেক ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে এই সড়কটি এবং জনসাধারণও নিরাপদ থাকবে। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর আবারও শুরু হয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও ক্লাস বা পরীক্ষা এখনই বন্ধ রয়েছে। সকালে দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজটির অধ্যক্ষ জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথানিয়মে শুরু হবে ক্লাস পরীক্ষা। গত 21 জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কোনো শিক্ষার্থী মিসিং নেই এই পর্যায়ে। এটা আমরা যাচাই বাছাই করে প্রত্যেকের বাসায় গিয়ে এটা সংগ্রহ করা। সো যেই নাম্বার নিয়ে একটা কনফিউশন ছিল অনেকের মধ্যে, আশা করি এই লিস্ট থেকে সেটা দূর হবে। আইডেন্টিফাই করা গেছে সবার। গাজীপুরের স্ত্রীকে ঘরের ভেতরে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে তালা দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী। এদিকে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন। ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের আসবাবপত্র, পুড়ে গেছে একাংশ। রোববার সকালে গাজীপুরের পুবাইলের মীরের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ একই পরিবারের 3 জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে 4 মাস বয়সী শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপনের শরীরের 80% ও মা হাফিজা আক্তারের শরীরের 70% দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্ফোরণ হয়ে গ্লাসটা ভেঙে পড়ে গেল। এরপরে তাৎক্ষণিকভাবে পরে লোকজন যারা ছিল এরা গেছে। প্রাথমিকভাবে যেটা জানা যায়, আগে থেকে গ্যাস সিলিন্ডারের ছিল লিকেজ ছিল, সেখান থেকে হয়তো গ্যাস পুরো রুমেই হয়েছে। পরবর্তীতে মেসের কাঠি জ্বালানোর কারণে এই আগুনটা বিস্ফোরিত হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে প্রায়ই মারুফাকে বিভিন্ন বিষয় নিয়ে মারধর করত মিজানুর। গত 1 সপ্তাহ ধরে স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রাখে সে। গত রাত 3টার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাইরে থেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় মিজানুর। খবর পেয়ে সকালে মারুফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। হত্যা করে কোনো না করে আগুন লাগাই দিয়ে গেছে ঘরের ভিতরে। তালা ভাঙি করে ঢুকছি, ডোর ভরা, তারপরে যে লাশ একটা ঘরের ভিতরে মাইরা আজকে 3 দিন ধরে করা ফলাইতেছে। তাকে মৃত্যু নিশ্চিত করে সেটা ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ওই ঘরে তালাবদ্ধ রেখে আগুন লাগিয়ে সে পালিয়ে যায়। মারুফা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় নেই খাবার, আকাশ থেকে ফেলা হচ্ছে ত্রাণ, তাও পড়ে থাকছে রক্তে ভেজা রাস্তায়। উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 57 জন, যার মধ্যে 35 জনই ত্রাণ সংগ্রহের সময় নিহত হয়েছেন। এদিকে 5 দেশের 90টি বিমান সহায়তায়ও উপত্যকাটিতে খাদ্য সংকট রুখতে ব্যর্থ।
নেটজারেম করিডোরে খাদ্যের খোঁজে বেরিয়ে গুলিতে ঝরে পড়েছে কিশোর আহমেদের প্রাণ। ময়দা নিয়ে বাড়ি ফেরার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় সে। মুহূর্তেই ময়দার সাদা বস্তা আহমেদের তরতাজা রক্তে লাল হয়ে যায়। 1 মাস আগেই আরেক সন্তান হারানো আহমেদের মা মানাল মাসুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফকে তার ছেলের মরদেহ দেখতে আসার আহ্বান জানান। ট্রাম্প চায় আমরা তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাই। কিসের ধন্যবাদ? তিনি আসুক, আমার ছোট্ট ছেলেটাকে দেখে যাক, গিয়ে দেখুক যেখানে আটা ছড়ানো সেখানে রক্তে ভেসে আছে শহীদদের দেহ। 1 মাস আগে আমার আরেকটা ছেলে মারা গেছে, আজ আহমাদও মারা গেল। খাবার আর পানি আনতে গিয়েছিল আর রক্তে ভেজা লাশ হয়ে ফিরল। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে 90টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। ডক্টরস উইদাউট বর্ডার্সের অভিযোগ, এতে সহায়তা নয় বরং অপমানই বাড়ছে। সংস্থাটি আরও জানায়, গাজাবাসী এখন উপত্যকাটির মাত্র 20% জায়গায় গাদাগাদি করে রয়েছে, যার কারণে এই আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে। এতে ত্রাণের বস্তাগুলো তাঁবুর ওপর পড়ছে, মানুষ আহত হচ্ছে। আবার অনেক সময় ইসরায়েল ঘোষিত যুদ্ধাঞ্চলেও বিমান থেকে খাবার ফেলা হচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনীর গুলির ঝুঁকি রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লোকে লোকারণ্য, শাহবাগ সহ আশপাশের এলাকা অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ। বিকেলে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ক্যাঙ্গারু কোর্ট নয়, ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। এবং সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।